তো আমরা ড্রিলের এমসিকিউ আমি শেয়ার করছি, দেখো শেয়ার এসছে কিনা। ড্রিলের এমসিকিউ আলোচনা করছি আমরা। শেয়ার হয়েছে পেজটা, এই পেজটা শেয়ার হয়েছে। হ্যাঁ স্যার। চলো কোশ্চেন নাম্বার 22, হোয়াট ইজ দ্য নেম অফ পার্ট মার্কড অ্যাজ এক্স। এই যে এক্স দেওয়া আছে ছবিটা, মূলত এই ছবিটার এই এক্স অংশটার নাম কি? এখন এই ছবিটাকে কি বলা হয় সেটা কি তোমরা প্রত্যেকে জানো? সেটা আমরা মূলত এটা ড্রিল অ্যাক্সেসরিজ হিসাবে ব্যবহার করি, ড্রিলের অ্যাক্সেসরিজ হিসাবে ব্যবহার করি। তো ড্রিলের একটি গুরুত্বপূর্ণ অ্যাক্সেসরিজ হলো ড্রিলের আরবার। এই আরবার, এইটা অপশান এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। তো এটা কোন ক্ষেত্রে ব্যবহার করা হবে? ড্রিলের একটি গুরুত্বপূর্ণ অ্যাক্সেসরিজ হচ্ছে ড্রিল চাক, যেখানে আমরা স্ট্রেট স্যাং টুইস্ট ড্রিল বিটকে আমরা কি করি, স্ট্রেট স্যাং টুইস্ট ড্রিল বিটকে পরানোর চেষ্টা করি, ড্রিল বিটগুলোকে ড্রিল চাকে আমরা পরানোর চেষ্টা করি। তো ড্রিল চাকটা যার সঙ্গে অ্যাটাচ থাকে সেটাই হলো ড্রিল আরবার। এই আরবারটি ড্রিল মেশিনের স্পিন্ডিলের ভেতরে প্রবেশ করানো হয়। ড্রিল মেশিনের যে স্পিন্ডল অংশটা আছে সেই স্পিন্ডল অংশে প্রবেশ করিয়ে মূলত স্ট্রেট স্যাং টুইস্ট ড্রিল বিটকে ড্রিল চাকে ব্যবহার করার ক্ষেত্রেই আমরা এটা মূলত ব্যবহার করি। তাহলে 22 নম্বর কোশ্চেন মোটামুটি বোঝা গেল। 22 নম্বর কোশ্চেন মোটামুটি বোঝা গেল। চলো নেক্সট হচ্ছে 23 নম্বর কোশ্চেন। বলছে হুইচ রিমার হচ্ছে একটা কাটিং টুল, হ্যাজ এ লং ট্যাপার লিড। লং লিড মানে আমরা এই যে কি পড়েছিলাম, ফ্লুট পড়েছি। সেই ফ্লুটের লিড যদি আমাদেরকে দেখতে হয় তাহলে লং ট্যাপার লিড কোন রিমারের ক্ষেত্রে ব্যবহার করা হয়? এখন আমাদের কাছে অপশান আছে, দেখো এখানে সকেট রিমার, হ্যান্ড রিমার, মেশিন রিমার, হ্যালিক্যাল ফ্লুটেড রিমার। ঠিক আছে, তো লম্বা টং এবং ট্যাপার সেটা হচ্ছে হ্যান্ড রিমারের ক্ষেত্রে ব্যবহার করা হয়। হ্যান্ড রিমারের ক্ষেত্রে আমরা ব্যবহার করা হয়। এক তো লং, দ্বিতীয় নম্বর হচ্ছে পুরো ট্যাপার। কেন? এই ঠিক এই রকম টাইপের তৈরি হয়। ঠিক আছে, এখানে ফ্লুট তৈরি হয়। তো এইরকম লম্বা এবং সোজা এবং সেটা ট্যাপার, এই হচ্ছে হ্যান্ড রিমারের মূল বা হ্যান্ড ট্যাপার রিমারের একটা মূল গঠন। তো লং লিড যদি বলা হয় তাহলে লং লিডটা একমাত্র ট্যাপার রিমার হোক বা স্ট্রেট রিমার হোক, তার ক্ষেত্রে লিড যদি কারোর লম্বা হয় সেটা হচ্ছে হ্যান্ড রিমারের ক্ষেত্রে। এটুকু বোঝা গেল। 24 নম্বর হচ্ছে হুইচ কাস্ট আয়রন হ্যাজ দ্য এবিলিটি টু রিডিউস ভাইব্রেশন অ্যান্ড টুল চ্যাটারিং ইন মেশিন টুল। আমরা কাস্ট আয়রন পড়ছিলাম, কাস্ট আয়রন 4টাই পড়েছিলাম। সেই 4টাই দেখো এখানে লেখা আছে, গ্রে কাস্ট আয়রন, হোয়াইট কাস্ট আয়রন, নডুলার কাস্ট আয়রন এবং ম্যালেবল কাস্ট আয়রন। এখন এই কাস্ট আয়রনগুলোর ভেতরে কোন কাস্ট আয়রনটা ভাইব্রেশনকে রোধ করতে কিংবা টুল চ্যাটারিং মানে টুল যখন চালানো হয় তখন একটা আওয়াজ হয়, সেই আওয়াজটাকে বলা হয় চ্যাটারিং। তো ওটা কে মেশিন টুল ইউজ করলে কোন প্রকার কাস্ট আয়রনের ক্ষেত্রে সেটা কম হয়, সেইটা মানে সহ্য ক্ষমতাটা কোন কাস্ট আয়রনের ক্ষেত্রে বেশি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, কারণ আমাদের প্রচুর কোশ্চেনটা আসে। তো আমরা হ্যাঁ গ্রে কাস্ট আয়রন। ঠিক আছে, নেক্সট হচ্ছে 25 নম্বর।
25 নম্বর। 25 নম্বরে আমরা কি দেখতে পাচ্ছি? এই 25-এ আমরা কি দেখতে পেলাম? হুইচ ফার্নেস, বলছে হুইচ ফার্নেস ইউজ টু প্রডিউস রট আয়রন। রট আয়রন তৈরি করার জন্য কোন ফার্নেস, ফার্নেস মানে আমরা বলেছিলাম যে চুল্লি বলা হয় একে। ফার্নেস কথাটার অর্থ হলো চুল্লি। তো আমরা ব্লাস্ট ফার্নেস নাম শুনেছি, ব্লাস্ট ফার্নেস নাম শুনেছি, কিউপোলা ফার্নেসও নাম শুনেছি, পুডলিং ইলেকট্রিক আর্ক ফার্নেস। তো এখানে দেখো ব্লাস্ট ফার্নেস সম্পর্কে আমার একটু জানা আছে, এটা তো একদম ঠিক। ব্লাস্ট ফার্নেসের সাহায্যে আমরা পেয়ে যাই কি? পিগ আয়রন, পিগ আয়রন আমরা পাই। কিউপোলা ফার্নেসে আমরা কিন্তু পেয়েছিলাম কি? কাস্ট আয়রন, কাস্ট আয়রন, ঠিক আছে। এরপরে আমরা পুডলিংয়ে অ্যাকচুয়ালি পাবো রট আয়রন, রট আয়রন। তাই এবং রট আয়রনকে বলা হয় বিশুদ্ধ লোহা, মনে থাকবে তো, রট আয়রনকে বলা হয় বিশুদ্ধ লোহা। তো পুডলিং ফার্নেস এখানে হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার, পুডলিং ফার্নেস এখানে হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। 26 নম্বর, 26 নম্বর চলে এসো। ওর বলেছে কি? ওর, ওর মানে আমরা জানি আকরিক, আকরিক কি? কিসের আকরিক? জিঙ্ক, জিঙ্কের আকরিকের নাম কি? হুইচ ওর ইজ ইউজ টু এক্সট্রাক্ট জিঙ্ক। জিঙ্ক পেতে আমরা কি আকরিক ব্যবহার করি? এটুকু আমাদের হচ্ছে, এটুকু আমাদের বলো বলো। জিঙ্ক বলা যাবে? জিঙ্ক, জিঙ্ক, হ্যাঁ স্যার, গ্যালামাইট। আচ্ছা গ্যালামাইট, গ্যালামাইট কি আছে? হ্যাঁ স্যার। 26-এ গ্যালামাইট কি আছে? স্যার অপশন সি হবে। এ তো ক্যালামাইন। গ্যালামাইনই বলছি স্যার। আর কেউ বলবে? আর কেউ বলবে? জিঙ্ক বের করব, জিঙ্ক, জিঙ্কটা পাওয়া যাবে কোন আকরিকে? বক্সাইট, গ্যালেনা, ক্যালামাইন, ক্যাস্টেরাইট। একজন তো বলেছে ক্যালামাইন। আরে স্যার বি হবে। বি হবে? তাহলে আমাকে বাকিগুলো বলে দিতে হবে যে বাকিগুলো থেকে আমরা কি কি পাই, সেটা বললে তাহলে আমি বুঝে যাবো যে হ্যাঁ বিটা সঠিক না বেঠিক। কিছু বোঝাতে পারলাম? মানে বক্সাইট একটা আকরিক, গ্যালেনা একটা আকরিক, ক্যালামাইন একটা আকরিক, ক্যাস্টেরাইটও একটা আকরিক। তো এগুলো আবার কোথা থেকে কি পাওয়া যায়, এগুলো কার ক্ষেত্রে কিটার ব্যবহার আছে সেটা আমাকে তো জানতে হবে। একটু বলার চেষ্টা করো, তবে তো মনে থাকবে। আমরা না হলে বুঝলাম যে পড়তে পারছি না, এখানে বোঝার মাধ্যম দিয়েও কিন্তু আমরা মনে রাখতে পারবো। আমি প্রত্যেকটা উত্তর শুধু বলে দিয়ে বেরিয়ে যেতাম, উত্তর বললে কি হবে, বাকি অপশানগুলো যদি আমরা আলোচনা করি তাহলে সেখানেও কিছু উত্তর আমরা কিন্তু পেয়ে যাব। কি বলছি বুঝতে পারছো? এই জন্যই আমরা যে বলা হচ্ছে। আগের কোশ্চেনে আমি রট আয়রনকে বলেছিলাম একদম পিওর আয়রন, কত পার্সেন্ট আয়রন থাকে সেটাও বলে দিচ্ছি। অনেক সময় পরীক্ষায় আসে কত পার্সেন্ট আয়রন থাকে, পিওর আয়রন বলবো কেন কি না 99.9%। এখানে 99.9% পুরো আয়রন থাকে, এই জন্যই আমরা বলছি। চলো একটু বলার চেষ্টা করো। আমি কিন্তু এটা একবার লিখে দিয়েছিলাম। আচ্ছা আমরা যে পড়েছিলাম নন ফেরাস মেটালে কপার, জিঙ্ক, ব্রাস,
ব্রোঞ্জ। ব্রাস বোঞ্জ কার মানে বলবো শঙ্কর। মনে নেই, সব ভুলে গেলে কি করে হবে। এইগুলোই কোশ্চেন আসবে, দেখো এইগুলো। আচ্ছা বক্সাইট প্রথম বলো তো, বক্সাইট কার আকরিক? বক্সাইট একদম পপুলার একটা নন ফেরাস মেটাল বক্সাইট। চলো আমি বলে দিচ্ছি তাহলে, এবারে কিন্তু মনে রাখতেই হবে, কারণ এগুলো আসবে। অ্যালুমিনিয়াম। আমি কেন বলতো সবগুলা বলছি, এটাতে এক্সট্রাক্ট জিঙ্ক বলেছে, দেখা গেল এখানে বলতো এক্সট্রাক্ট অ্যালুমিনিয়াম, তাহলে আমি বক্সাইট উত্তর হতো। আচ্ছা গ্যালেনাই হচ্ছে আমার জিঙ্ক, বুঝতে পেরেছ? গ্যালেনাই হচ্ছে আমার জিঙ্ক। বলছে স্যার আপনি ভুলভাল বলছেন, কেউ বলছে না, কেউ উত্তর দিচ্ছে না, কি করব বল? কেউ বলছে না, না বললে আমি কোন দিকে যাব? গ্যালেনা হচ্ছে লিড সীসা। ক্যালামাইন হচ্ছে জিঙ্ক। অনুপম একদম ঠিক বলেছো। বলে স্যার এতক্ষণে গিয়ে বললেন ঠিক বলেছি, এতক্ষণ মারপিট করলাম, তাই না? আচ্ছা ক্যালামাইন ছাড়া আর কি বলতো? ক্যালামাইন ছাড়া আর একটা এরকম পাওয়া যায়, কি? ব্লেন্ড, এটাও জিঙ্কের। আচ্ছা ক্যাসিটেরাইট, আর মনে নেই স্যার, কি করব? আরে ক্যাসিটেরাইট কি হবে? আচ্ছা আর মানে আমরা যদি নন ফেরাস মেটালগুলোকে একটু মনে রাখি তাহলে তো হয়ে গেল, আর কিছু নেই তো। অ্যালুমিনিয়াম হয়ে গেল, লিড হয়ে গেল, জিঙ্ক হয়ে গেল। এটা পপুলার মেটাল আছে না, টিন আছে, পপুলার একটা মেটাল আছে না, টিন। ব্যাস। আর একটা মহান জিনিস থেকে গেছে কে, যেটা সব থেকে বেশি, সে হচ্ছেন বাবু কপার থেকে গেছে না। কপারের দুটো আইটেম আছে, একটা হচ্ছে ম্যালাচিট আর একটা হচ্ছে পাইরাইটিস। মনে রাখতে হবে ম্যালাচিট, লিখেই নাহলে দিচ্ছি, CHITE, ম্যালাচিট। আর একটা হচ্ছে পাইরাইটিস। প্রচুর পরিমাণে আসে, প্রচুর পরিমাণে উত্তর আসে, এইটা চায়। TES মনে হয়, পাইরিটিস কথাটা আসে আর, ঠিক আছে? রাইটিস, হ্যাঁ এইটাই হবে, আই হবে না, TI হবে না। আচ্ছা এর আর একটা মজাদার একটা প্রশ্ন দেয়, কোনটা থেকে কত পার্সেন্ট পাই? ম্যালাচিটটা মনে রাখবে সবসময়ের জন্য বেশি, 55%, আর এটা 30 থেকে 32%, ঠিক আছে? 30 থেকে 32%, এইটাই কোশ্চেন দিয়ে দেয়। তাহলে একটু মনে থাকলো, বক্সাইট হলো অ্যালুমিনিয়াম, গ্যালেনা হলো লিড, ক্যালামাইন হলো জিঙ্ক, ক্যাসিটেরাইট হলো টিন, আর কপার হলো ম্যালাচিট বা পাইরাইটিস। আচ্ছা আমাদের এখানকার অ্যান্সার কি ছিল? জিঙ্কের তাহলে উত্তর কি হবে? অপশন সি, ক্যালামাইন। মনে থাকবে? একটা উত্তর করতে এতক্ষণ সময় নিয়ে নিলেন। আমরা এখানে একটা প্রশ্ন আলোচনা করতে গিয়ে কটা প্রশ্ন আলোচনা করে ফেললাম? 5-6টা প্রশ্ন আলোচনা করে ফেললাম, ঠিক না? চলো 27 বলছে, হুইচ টুল ইজ ইউজ টু চেক দ্য ইন্টারনাল ক্লিয়ারেন্স অফ দ্য বিয়ারিং এর ভেতরে যে ইন্টারনাল ক্লিয়ারেন্স থাকে, কতটা ক্লিয়ারেন্স আছে, সেটা বোঝার জন্য কোন টুল ব্যবহার করব আমরা? স্টিল রুল, ফিলার গেজ, ডেপথ গেজ, ভার্নিয়ার ক্যালিপার। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, প্রচুর পরিমাণে কোশ্চেন এসছে। অনুপমের এত আওয়াজ হচ্ছে কেন আমি জানি না, ও সাউন্ড খোলা মানে প্রচুর আওয়াজ। তো এটা ফিলার গেজ, ফ্যান চলছে তো, হ্যাঁ তাহলে ওটা বন্ধ করতে হবে। 28, আচ্ছা বন্ধ করে দিয়েছি। 28-এ যদি থাকে তো খুলে দাও, উপরের দিকে ফ্যান যদি থাকে তো খুলে দাও, কারণ ভালোই আওয়াজ, বা
বাতাসের দিকে মাইক্রোফোনটাকে অপর সাইডে রাখ, দিলে হয়ে যাবে। মাইক্রোফোনটা হাওয়ার দিকে থেকে যাচ্ছে। বন্ধ করে ওকে, গরমে বুঝতে পারবি না বাবা। চলো 28 হচ্ছে এই যে ছবিটা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই ছবিটা, ঠিক আছে? এক্স কোনটা বলো? এই যে এক্স, ঠিক আছে? কলার স্যার। হ্যাঁ কলার তো বুঝলাম, এটা কি আগে তো সেটা বুঝতে হবে। টুলটার নাম কি? এটাকে এই টুলটাকে নাম কি বলা হয় সেটা জানতে হবে তো আগে। টুলটাকে কি চিনেছি? চিনিনি, জানি না। ট্যাপ, ভেঙে যাওয়া ট্যাপকে, শোনো ভালো করে শোনো, ভেঙে যাওয়া ট্যাপকে, ধরো ট্যাপ করছি আমরা কোনো একটা হোলের উপর, আমরা ট্যাপ ডাই শিখবো, নেক্সট ক্লাসেই শিখবো আমরা। ট্যাপ ডাই করতে করতে ট্যাপটা ভেঙে গেল, তো এখন এত বড় একটা জবে একটা ট্যাপ সামান্য ভেঙে গেছে, ট্যাপ ভাঙতেই পারে কোনো কারণে, ভেঙেছে, তাহলে ট্যাপটাকে রেখে দেওয়া তো অসুবিধাজনক, ট্যাপটা তো বের করতেই হবে, এবং পুনরায় ওখানে ট্যাপিংও করতে হবে, পুনরায় ওখানে মানে কোনো নাট অ্যান্ড বোল্ট বা যা কিছু অ্যাটাচমেন্ট ছিল সেগুলোকে লাগাতে হবে, কারণ হচ্ছে জবকে তো রাখতেই হবে আমাকে। তো ভেঙে যাওয়া ট্যাপকে আমরা কি করে বের করব? ভেঙে যাওয়া ট্যাপকে আমরা কি করে বের করব? রিমুভিং বুকিং। হ্যাঁ, অনেক টুল আছে, অনেক রকম টুল আছে, অনেক রকম আমাদের প্রক্রিয়া আছে প্রত্যেকটা ট্যাপ চালানো। দেখো শোনো, মানে একদম মদ্দা ব্যাপার, তোমাদের সুন্দর করে একটা জিনিস বোঝাচ্ছি। মিস্ত্রি সবাই হয় ওঠে না। আমরা কিন্তু যে এডুকেশনটা নিয়ে চলেছি একটা শ্রমিক হিসাবে তৈরি হব বলে, সে আবার কেমন শ্রমিক না, যে কাজ জানা শ্রমিক, স্কিল লেবার। তো এখন দেখো আমাদের মার্কেটে যে সাইকেল দোকান আছে, 4-5টা দোকান আছে, তার ভেতরে কোনো একজন দোকানদার খুব নাম করেছেন। কেন নাম করেছেন না, তাদের কাজের স্কিল ভালো আছে। কাজের স্কিল, তার কাছে একটা জিনিস নিয়ে গেলে হয় তিনি যত্নের সঙ্গে করেন, যে কোনো সমস্যাটাকে সমাধান করে দেওয়ার চেষ্টা করেন। এই যে স্কিল, এটা তোমাকে জানতে হবে। তো আমাদের যে স্কিলটা কোথায় জানো তো, প্রত্যেক টুলকে ব্যবহার করাটা স্কিল না, ব্যবহার করাটা তো যে কোনো জেনারেল অ্যাপ্লিকেশন। দেখো ফাইলকে টুল চালিয়ে যাচ্ছি, কিন্তু ফাইল টুলকে চালানোর থেকে ফাইল টুলটাকে কন্ট্রোল করা জানতে হবে। আমি ঘষলেই তো ওর মাপ কমে যাচ্ছে, তাহলে কতটা ঘষবো, কতটুকু টাচ করব, কোন ফাইল নেব, এই স্কিলটা দরকার। সেই রকম ড্রিল করতে গিয়ে কোনো সমস্যা হলো, সেই সমস্যার সমাধান যদি তোমার জানা থাকে, ট্যাপ ভেঙে গেছে, ভেঙে যাওয়া ট্যাপকে যদি তুলে নেওয়ার ক্ষমতা তোমার কাছে, সেই প্র্যাকটিক্যাল জ্ঞানটা যদি থাকবে, ডাই করতে গিয়ে কোনো সমস্যা, মানে যে কোনো টুল অপারেট করার সময় যে সমস্যাগুলোর সমাধান যদি আমার জানা থাকে, তবে তুমি ভালো একজন টেকনিশিয়ান। কথাটা বুঝতে পারলে? তুমি মেনটেনেন্স তখন ভালো করতে পারবে। নাহলে যে ট্যাপ চালাতে জানে মানে সে যে সব জানবে তার কোনো মানে নেই। ট্যাপ ভেঙে যাওয়া ট্যাপকে কে বের করবে? ড্রিল ভেঙে গেলে কিভাবে বের করবে? ভেঙে যাওয়ার ক্ষেত্রে কি কি করণীয়, এই জ্ঞানগুলো যে টেকনিশিয়ানের ভালো থাকবে সেই টেকনিশিয়ান খুব ভালো। আর এই টেকনিক্যাল জ্ঞানটা অ্যাকচুয়ালি থ্রু দি প্র্যাকটিক্যাল হবে। থ্রু দি প্র্যাকটিক্যাল মানে কি, তোমার যদি ট্যাপ ভেঙে থাকে কোনো দিন, তুমি যদি সেইটাকে বের করার কষ্ট করেছো কোনো দিন, তবে গিয়ে তুমি তার মানে অনুভব তুমি বুঝতে পারবে। নাহলে তো ওপর থেকে সবই ছবি দেখে কিচ্ছু বোঝা যায় না। বোঝাতে পারলাম কথাটা? তো এই রকম ট্যাপ, আমরা ট্যাপ টুল দেখেছি, ট্যাপ টুল দেখা আছে। ট্যাপের দেখবে এইরকম এরকম, এদিকে দাঁত থাকে, এদিকে এরকম দাঁত থাকে, নিচে ফ্ল্যাট, ওপরে এই রকম, এখান থেকে এটা ফ্লুট, এদিকেও এটা একটা ফ্লুট, এখানেও আবার দাঁত থাকে, ঠিক আছে? তো এই যে ফ্লুটগুলো ভালো করে তাকাও, এই ফ্লুটগুলো, এই যে একটা ফ্লুট, দুটো ফ্লুট, এপাশে একটা এপাশে একটা, কীরকম থাকে? এই যে দাঁতগুলো এই রকম গোল, এদিকে একটা দাঁত, আবার এই রকম গোল, এদিকে একটা দাঁত, আবার এই রকম গোল, এদিকে দাঁত, এই রকম, ঠিক আছে? এটাকে যদি একটু রাউন্ড করে দেওয়া হয় তাহলে সে কিন্তু কাটছে এরকম,
কাটছে এরকম, কিন্তু এইগুলো সব গর্ত, এইগুলোকে ফ্লুট বলা হয়। এতে কেটে যাওয়া মেটেরিয়ালগুলো তুলে আসে। দেখো এখানে দেখা যাচ্ছে একটু একটু করে, এই যে দেখো ফাঁকা, বুঝতে পেরেছো? তো এই ফাঁকা মানে কি, এইটা আমরা কাজ করছি, এগুলো কাটিং টিথ হচ্ছে, এইগুলো, এইটা হচ্ছে কাটিং টিথ, এইগুলো হচ্ছে কাটিং টিথ, এগুলো কাটিং টিথ, এটা কাটিং টিথ। ভালো কথা, কাটছে, ক্লকওয়াইজ কাটে, অ্যান্টি ক্লকওয়াইজ ওপেন করি, সে তো প্রসেস, বাট ট্যাপটা ভেঙে গেছে। তাহলে এই যে ফ্লুটের যে জায়গাটা, এই যে জায়গাগুলো, এই জায়গাগুলো, এই জায়গাগুলো, এই জায়গাগুলোতে আমি যদি এই যে চারটে রাখো, এর একটা, দুটো, এই দেখো তিনটে, এই দেখো চারটে, চারটে ফিঙ্গার্স, কি হলো এর উত্তরটা? ফিঙ্গার্স। সেই ফিঙ্গার্সগুলোকে এখানে আমি যদি ঢুকিয়ে দিই, ভালো করে দেখো, ফিঙ্গার্সগুলোকে ঢুকিয়ে দিই, দিয়ে উপরে এইটাকে কলার, কলার দিয়ে ফিঙ্গার্সটাকে ক্লোজ বা লুজ করা হয়। এটা করে আমি এখানে আমার ট্যাপ হ্যান্ডেল দিয়ে যদি অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাই, তাহলে কি আমার ভেঙে যাওয়া ট্যাপটা বাইরে বেরিয়ে আসবে? বাইরে বেরিয়ে আসতে পারে? কথাটা কি বললাম, বুঝতে পেরেছ? এটা বোঝা গেছে? হ্যাঁ না? এতক্ষণ গল্প করলাম এই কারণে। তো শুধু আমাদেরকে ছবি চিনে নিলে হবে না, উত্তর মুখস্থ করে নিলে কিচ্ছু লাভ নেই। কত মুখস্থ করবে তুমি এমসিকিউ? কোনোটার ঘাড়ে কোনোটার উত্তর গিয়ে বসবে। বুঝে উত্তর বুঝে নেওয়ার চেষ্টা করো, বুঝে উত্তর বুঝে নেওয়ার চেষ্টা করো, তাহলে দেখবে জীবনে ভুলবে না। ঠিক আছে, তো নেক্সট কোশ্চেনে যাব। হ্যাঁ স্যার। চলো আমরা 3 নম্বর 28 29-এ যাই। 29 মানে আবার উপরের দিকে। আচ্ছা চলো একটু উপরের দিকে যাই। ও এত লাফাচ্ছে কেন জানি না। তো 29 নম্বর কোশ্চেন কি বলছে বলো? 29 নম্বর কোশ্চেন এসে গেছি। কালকে আমরা পড়েছিলাম একমি থ্রেডের অ্যাঙ্গেল কত? 29 ডিগ্রি। একদম, কালকে স্যার জেনেছি তাই আজকে আমরা উত্তর বলে ফেলেছি, ঠিক না? এটা আর আলোচনা করারই প্রয়োজন নেই। তো আমরা একমি থ্রেডকে এরকম এরকম দেখেছিলাম, তাই না? এরকম এরকম দেখেছিলাম তো নাকি? তো এইটার অ্যাঙ্গেলটা হলো 29 ডিগ্রি। চলো নেক্সট 30। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য এলিমেন্ট অফ দ্য স্ক্রু মার্কড এক্স? এই যে স্ক্রু এর এইটাকে কি বলে? এইটা, এটা, এই এক্সটাকে কি বলা হয়? পিচ। ভালো করে দেখ, দেখ কোনটাকে এক্স বলেছে, দেখ, দেখে না শুনে না, খালি উত্তর করে দিতে পারলেই বাঁচে। এই যে এই বলছে, হ্যাঁ বলছে এই অ্যাঙ্গেলটাকে এক্স বলেছে। এই অ্যাঙ্গেলটাকে আমরা কি বলি? ফ্ল্যাঙ্ক অ্যাঙ্গেল বলি তো? এই ফ্ল্যাঙ্ক অ্যাঙ্গেল বলা হয় তো নাকি? তো ফ্ল্যাঙ্ক অ্যাঙ্গেল বা থ্রেড অ্যাঙ্গেল, এটাই তো আমরা বলি যে, কি লিখলাম রে আমি, ওটা কি লিখতে গেলাম আর কি হলো? এটা 55 ডিগ্রি, এটা হতে পারে 60 ডিগ্রি, এটা হতে পারে 30 ডিগ্রি, দেখছিলাম না আমরা, ঠিক আছে না? এটা 29 ডিগ্রি হচ্ছিল, কি হচ্ছিল তো নাকি রে? হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে অবশ্যই এটা থ্রেড অ্যাঙ্গেল বা ফ্ল্যাঙ্ক অ্যাঙ্গেল, মনে থাকবে। 31 নম্বর, হোয়াট ইজ দ্য হ্যালিক্স অ্যাঙ্গেল অফ জেনারেল পারপাস ড্রিল? জেনারেল পারপাসের ক্ষেত্রে হ্যালিক্স অ্যাঙ্গেলটা কত থাকে? আগে ভালো করে কোশ্চেন, হ্যাঁ 27.5 ডিগ্রি। মানে জেনারেল পারপাসের জন্য আমাদের ড্রিলের যে হ্যালিক্স অ্যাঙ্গেলটা 27.5 ডিগ্রি, একদম কারেক্ট। তো এটা আমরা অনেক আগেই পড়ে ফেলেছিলাম, তো মনে আছে, এটা খুব ভালো। নেক্সট আমরা যাচ্ছি কত? 32 নম্বর। আচ্ছা 32 নম্বর দেখি, কি টুল এটা বলো, কি টুল? 32 নম্বরের টুলটা কি? কাউন্টার সিঙ্কিং। আচ্ছা কাউন্টার সিঙ্কিং ধরেছো, ভালো কথা। এই রকম আছে বলে এটা কাউন্টার সিঙ্কিং ধরে নিয়েছো। আর যে এইখানে এইটুকু যে জিনিসটা আছে, এটা কি হবে? যে নিচে একটা গাইড, হ্যাঁ একটা গাইড দেওয়া আছে, তাহলে এই গাইডটাকে কি বলে? এর নাম কি? পাইলট। এর নামটা কি?
পাইলট। তাহলে 32-এ অ্যাকচুয়ালি কাউন্টার সিং যদি কেউ বি করে দিয়ে পালিয়ে আসে, সে ঠিক করলো না ভুল করলো? ভুল। উত্তর হবে কি কাউন্টার সিং উইথ পাইলট। বুঝতে পারছো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। পুরো একদম ঠান্ডা মস্তিষ্কে উত্তর দেখবে, তাড়াহুড়ো করবে তো সব ভুলভাল হয়ে যাবে। 33-এ কি বলছে বলো? 33, which part of রিমার is designed for the removal of chips? রিমারের কোন পার্টটা? বাবারে, এত আওয়াজ করলে কি করে হবে? এত আওয়াজ করলে হবে না, সব স্পিকার বন্ধ করো, মাইক্রোফোন মিউট করে রাখো। রিমারের কোন পার্টটা চিপস রিমুভ করতে ব্যবহার হয়? মানে একদম সিম্পল উত্তর, ফেস, ফ্লুট, হিল, কাটিং এজ। এটা একদম সিম্পল উত্তর। হ্যাঁ, রিমারের কোন পার্টটা রিমুভাল ফর চিপস, চিপসকে রিমুভ করতে ব্যবহার করা? হ্যাঁ, তাহলে ফ্লুট। ফ্লুট ফ্লুট ম্যাক্সিমাম লোক কি করে জানো? কাটিং এজ। ওই যে চিপস শুনেছে, কাটিং এজ উত্তর হয়ে গেছে। এখানে বলা আছে যে কোন পার্টটা চিপসগুলো যেগুলো কাটলো, কাটিং চিপসগুলো বের করতে সাহায্য করতে, তো ফ্লুটই হবে। এইটা ভুল প্রত্যেক স্টুডেন্ট করে ফেলে, একটু সাবধান, তোমাদেরকেও বলে দিলাম। নেক্সট চলো, কত নম্বর হবে আমাদের? 34। চলো 34 কি বলছে? 34-এ বলো, নেম অফ দ্য অপারেশন। অপারেশনটা কি হচ্ছে? এই যে অপারেশনটা কাউন্টার বোরিং। কাউন্টার বোরিং, একদম ভেরি গুড। যে বললো খুব সুন্দর উত্তর বললো, মনে হয় অনুপম বললো। তো কাউন্টার বোরিং। কেন বোরিং? এ দেখো, এটা সমান দেওয়ালে নেমে গেছে, ঠিক আছে? সমান দেওয়ালে নেমে গেছে বলে আমরা ড্রিলে কি এটা করতে পারতাম? ড্রিলে না, ড্রিলে 118 ডিগ্রি হয়ে যাবে, হবে না। ড্রিলে কাউন্টার সিঙ্কিং তৈরি হয়ে যেতে পারে, কিন্তু কাউন্টার বোরিং তো হবে না। তাহলে কাউন্টার বোরিং এর জন্য কাউন্টার বোরিং টুল লাগবে, ঠিক আছে? 35 নম্বর, হোয়াট ইজ দ্য টার্ম দ্য টপ সারফেস জয়েনিং দ্য টু সাইডস অফ এ থ্রেড? এটা একদম ইজি কোশ্চেন, এটা কি বলবো? হ্যাঁ, এই যে টপ সারফেসের এই পয়েন্টটাকে কি বলা হয়? থ্রেডের ক্রেস্ট। ক্রেস্ট, একদম ইজি। আচ্ছা, যা যা পড়াচ্ছিলাম, যেমন পড়াচ্ছিলাম সেই রকম কোশ্চেন হচ্ছে কি? হ্যাঁ স্যার। হচ্ছে তো? তাহলে বলবি স্যার সব কি সব পড়ায় আর কি সব উত্তর আসে। আচ্ছা, 36 নম্বরে চলে এসো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, এটা আজকে আমি বুঝিয়ে 35টা কি বলছে? টপ সারফেস জয়েনিং দ্য টু সাইড অফ থ্রেড, ক্রেস্ট হবে তো? এটা ক্রেস্ট হবে তো? 35 বললাম তো, ঠিক আছে স্যার। হ্যাঁ। আরে দুটো সাইড এসে জয়েন্ট করছে, তার টপ সাইডকে কি বলবো? ক্রেস্টই তো বলবো। যদি বটম সাইড হতো রুট বলতাম, তাই না? তো চলো, এই স্পেসিফিকেশনটা আমাকে কিন্তু খুব ভালোভাবে জানতে হবে। এখানে ভি কথাটার মানে কি, ভি কথাটার মানে কি এটা একটু জানতে হবে। তো আমরা একটু খালি এইখানেই আমি বলে দিচ্ছি। দেখো দেখো 32A, আমি গ্যাপ দিয়ে দিয়ে লিখছি একটু, হ্যাঁ। 46H, এটা অনেকবার আসবে পরীক্ষায়, তাই আমাদের একটু জানতে হবে, এটা না জানলে হবে না। কি বললাম? আচ্ছা, কে কে জানতে চাইছো না? কে কে জানতে চাইছো না? আচ্ছা, গ্রাইন্ডিং হুইল সম্পর্কে কার কার জানা আছে বলো? কতটুকু জানা আছে বলো? গ্রাইন্ডিং হুইল সম্পর্কে কতটুকু আমরা জেনেছি বলো? আগে ফার্স্ট এইটুকু আগে কথাটা শুনি আগে। না একদম জানা নেই স্যার? গ্রাইন্ডিংই যাই না এখন তুমি। আচ্ছা, গ্রাইন্ডিং মেশিনটা দেখেছো তোমরা প্রত্যেকে? বলো আগে আমাকে। হ্যাঁ স্যার। গ্রাইন্ডিং মেশিনটা কি জানা হয়েছে?
হ্যাঁ আচ্ছা, গ্রাইন্ডিং মেশিনের কাজ কি? গ্রাইন্ডিং মেশিনের কাজটা কি বলো? এক্সেস কোনো কিছু মেটেরিয়াল জিনিস রিমুভ করা। আচ্ছা, এক্সেস মেটেরিয়ালকে লস করা, খুব ভালো কথা। এখন গ্রাইন্ডিং এ যে কাটে সেটা অ্যাকচুয়ালি কিটা কাটে, কোনটা কাটার কাটিং টুল হিসেবে ব্যবহার হয়? গ্রাইন্ডিং হুইল। হুইল, ব্যাস, গুড, ভেরি গুড। তো গ্রাইন্ডিং হুইলটাকে আমরা কি দেখেছি? আমি গ্রাইন্ডিং হুইলটা এই সাইডে আঁকছি, আমরা এরকম গোল চাকতির মতন দেখেছি, আর মিডিলটা এরকম লক করা থাকে। তো আমরা জবটাকে নিয়ে এসে ঠিক এই জায়গাটায় ঠেকাই, দিলে কি হবে? গ্রাইন্ডিং হুইলটা ঠিক মুভ করে এরকম না, আর ঠেকালে কি হয়ে যাচ্ছে? এইখানটায় আমাদের ক্ষয়ে যাচ্ছে। ব্যাস, এইটা তো ভালো কথা নাকি? অসুবিধা কিছু আছে নাকি? অসুবিধা কিছু আছে? না না স্যার। ঘটনাটা অন্য জায়গায়। তাহলে এই যে দুটো হুইল লাগানো আছে কেন? এই সাইডে একটা হুইল লাগানো আছে, এই সাইডে একটা হুইল লাগানো আছে, এখানে মোটর, এই সাইডে একটা লাগানো আছে, এটা সাইডে। তাহলে এটা কি কাজ করে, এটা কি কাজ করে? কোনো কি আজ এরকম কি পার্থক্য আছে? এটা একটা কথা। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, এটা অ্যাকচুয়ালি তাহলে তৈরি হয় কি করে? এও কাটে, ফাইলও কাটে। স্যার তাহলে আমাদের কি হুইলে কাটাটা কখন দরকার, ফাইলে কাটাটা কখন দরকার? কারণ দেখবে তোমাদের মধ্যেই কিছুজন আছে, আরে মেশিনে ঘষে দিব, যে স্যার যে ঘষতে বলেছে না, মেশিনে ঘষে দিব তো তাড়াতাড়ি হয়ে যাবে। এটা কার কার ভিতরে আছে বলো? এই ইচ্ছাটা কার কার ভিতরে আছে? সবার না? যে হ্যাঁ স্যার। ফাইল চালাতে কি কষ্ট, তার চেয়ে চল না মেশিনে ঘষে দেবো। আচ্ছা, ঘষে যদি দেখেছো কোনো দিন, তাহলে বোঝা যাবে যে ফাইল টুল দিয়ে কাটার পরিমাণ, সেখানে দেখো কাটিং চিপসগুলো তোমরা মোটামুটি ভাইসে পড়ে থাকে না, দেখাচ্ছে তো? আর এই যে গ্রাইন্ডিং হুইলের নিচে জমে থাকা ডাস্টই তো বলি নাকি, নাকি একে আমরা গ্র্যানুল বলবো? এটা ডাস্ট বলা যাবে তো নাকি? মেটাল ডাস্ট। তাহলে এইগুলো কি গ্র্যানুয়েলস বলা যায়? গ্র্যানুয়েলস বলা যায়, মানে ছোট ছোট। তাহলে এটার থেকে এটা ছোট না এটা ছোট? মানে গ্রাইন্ডিং হুইলে ছোট না ফাইল টুলে ছোট? গ্রাইন্ডিং হুইলে ছোট। তাহলে গ্রাইন্ডিং হুইলে ছোট মানে তার কাটিং করার ক্ষমতা, মানে কেটে উড়িয়ে দেওয়ার ক্ষমতাটা কম না ফাইলের বেশি? কার ক্ষেত্রে বেশি হবে? ফাইলের বেশি। তাহলে বেশি কাটতে গেলে আমরা ফাইল টুল ব্যবহার করা উচিত না গ্রাইন্ডিং করা উচিত? গ্রাইন্ডিং। হ্যাঁ, ফাইলিং স্যার। তো ফাইলিং করা উচিত, কিন্তু আমরা সবাই গ্রাইন্ডিং এ চলে যাই। এখানে বোঝাবো কাকে বল, আর কিছু নয়। এবারে এটা একটা অন্য পারপাসে তোমাদেরকে বোঝালাম। এখন একটা জিনিস আমাদেরকে জানতে হবে, যে সেটা স্যার এই গ্রাইন্ডিং হুইলটা তৈরি হয় কিভাবে, আর দুটো হুইল লাগানো হয় কেন? না, একটা মধ্যা ব্যাপার হচ্ছে, একটা হচ্ছে তোমার এমনি নর্মালি যদি আমরা জানি, একটা রাফ একটা ফিনিশ, একটা রাফ একটা ফিনিশ, ঠিক আছে? ফাইন ওয়ার্ক একটা রাফ ওয়ার্ক। স্যার রাফ কোনটা ফিনিশ কোনটা বুঝবো কি করে? সেটা বুঝবো কি করে? তো তাহলে আমাদেরকে কি এই হুইলের স্পেসিফিকেশন জানা দরকার আছে? হ্যাঁ দরকার আছে। হুইলের স্পেসিফিকেশন জানা দরকার আছে। এখন হুইল তৈরি হয় কি কি দিয়ে? হুইল কিছুই না, নুড়ি বালি। শুনেছো তো নুড়ি বালি? আচ্ছা, তোমরা হ্যাঁ স্যার। সকলে এমআরই পেপার তো ব্যবহার করেছো নাকি? পেপার ব্যবহার করেছো? হ্যাঁ। আচ্ছা, দেখবে কাঠের সিরিজ কাগজে ঘষা হয়, দেখবে বালির দানা দিয়ে বসানো আছে। মোটা বালি দিয়ে একটা কাগজ, সরু বালি দিয়ে একটা কাগজ, তার চেয়ে আবার মিহি বালি দিয়ে একটা কাগজ, সেইটা দিয়ে কাঠ ঘষা হয়। কি হবে না, পালিশ হচ্ছে। কি বুঝতে পেরেছ? সেই রকম আমরা যখন এমআরই ক্লথ আনি, ক্লথ, সেখানে দেখবে একটা মোটা দানা, আমরা নাম্বার বলি না, নাম্বার, এই 120 আনবি রে, 180 আনবি, 260 আনবি, এগুলো গ্র্যানুয়াল সাইজ। যত ছোট, যত ক্ষুদ্র হবে, তত ফিনিশ ওয়ার্ক হবে। তো হুইল, এখন আমি বেশি যাচ্ছি না,
হুইল তৈরি হওয়ার জন্য এই গ্রিট লাগে, অ্যাব্রেসিভ গ্রিট, গ্র্যানুয়েলস লাগে, অ্যাব্রেসিভ বলা হয় একে, হ্যাঁ অ্যাব্রেসিভ মনে থাকবে, অ্যাব্রেসিভ এই নুড়িগুলো লাগে। আচ্ছা শুধু নুড়ি নিয়ে এলাম, তাহলে এটা 1 নম্বর হয়ে গেল। দ্বিতীয় নম্বর কি লাগবে বলো? নুড়িগুলোকে আটকানোর জন্য কি লাগবে বলো? আঠা। আঠা। তাহলে বন্ড লাগবে না? বন্ড, এটার সঙ্গে আমরা দেব বন্ড, আঠা লাগবে না? হ্যাঁ না না? হ্যাঁ স্যার লাগবে। তাহলে গ্রিডের একটা সাইজ হবে তো নাকি? ছোট ছোট নুড়ি, বড় নুড়ি, মাঝারি নুড়ি, হবে না হবে না? সাইজ একটা হবে তো নাকি না হবে না? এবারে দেখ ভালো করে, এই রকম দুটোকে মিশিয়ে দিয়ে এবারে একটা কি ফাইলের মতন গ্রেড করা যেতে পারে, যে কে কোন রাফে ব্যবহার করব, না মিডিয়ামে ব্যবহার করব, না ফিনিশিং এ ব্যবহার করব। বুঝতে পেরেছিস নাকি? না বুঝা গেল না? ব্যাপারগুলো বলছি যে বুঝতে পারছো না? পারছো না? হ্যাঁ স্যার পারছি। ব্যাস, তাহলে এইগুলো জানবো কোথায়? এই যে এতগুলো তথ্য আমরা জানবো কোথায়? না জানবো এই যে স্পেসিফিকেশন, এই যে লেখা আছে এইটা হলো স্পেসিফিকেশন। তো স্পেসিফিকেশনে আমরা কতগুলো নাম্বার দেব, দেখো ভালো করে বুঝে বলবে। এটা হলো পজিশন নম্বর, এই উপরে এগুলো হচ্ছে পজিশন নম্বর। আচ্ছা পজিশন নম্বর এটা 0, এটাকে 1 দিলাম, এটা 2 দিলাম, এটা 3 দিলাম, এটা 4 দিলাম, এটা 5 দিলাম, ঠিক আছে? পজিশন নাম্বার 6ও থাকে, 6 সেটা অপশনাল, ওকে? তো পজিশন নাম্বার 0তে কে থাকবে? পজিশন নাম্বার 0, পজিশন নাম্বার 0 হচ্ছে ম্যানুফ্যাকচার, যে কেউ তো একটা তৈরি করছে, এই কেউ তো একটা তৈরি করছে নাকি না তৈরি করছে না? হ্যাঁ স্যার। তো তাদের সিম্বল ম্যানুফ্যাকচার ইউনিট, পজিশন নাম্বার 0 সেটা হচ্ছে ম্যানুফ্যাকচার যে কোম্পানি, তাদের সিম্বল, তাদের একটা কোড, ধরো সিম্বলই লিখে দিই, SYMBL, তাদের একটা, ধরো এই কোম্পানির, ধরো আমরা ব্যবহার করছি, তার একটা কোড দেওয়া থাকলো, ঠিক আছে? যেরকম এখানে তাহলে 32 একটা কোনো একটা ম্যানুফ্যাকচারিং কোম্পানির কোড। এবারে 32 দিয়ে শুরু যত হুইল আছে তাহলে সেই কোম্পানি। কি বোঝাতে পারা গেছে না বোঝা যাচ্ছে না? হ্যাঁ স্যার যাচ্ছে। এবারে এই যে প্রথম যে ব্যাপারটা আছে পয়সা নাম্বার 1, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পয়সা নাম্বার 1 এটা ব্যবহার হচ্ছে অ্যাব্রেসিভের টাইপ। অ্যাব্রেসিভ মানে সেই যে নুড়িগুলো কি দিয়ে তৈরি, টাইপ অফ অ্যাব্রেসিভ, স্যার টাইপ অফ অ্যাব্রেসিভ তো বললেন, ভালো কথা। এটা কয় প্রকার হয় নাকি? না হ্যাঁ, এটা আবার 2 প্রকার। 1 নম্বর হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড, ওকে? দ্বিতীয় নম্বর হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দ্বিতীয় নম্বরটা সিলিকন কার্বাইড। বুঝতে পেরেছিস? আরে লেখাটা, তো অ্যালুমিনিয়াম অক্সাইড সবাই মোটামুটি বুঝতে পারছো তো নাকি? টাইপ অফ অ্যাব্রেসিভটা কোন দিয়ে তৈরি, নুড়িটা কোন মেটালের, সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড। এর ডিজাইনটা এ দিয়ে সূচিত করা হয়। সিলিকন কার্বাইড যদি হতো তাহলে এস। তো এখানে এ আছে, তাহলে এটাকে আমরা কি বলবো, কি দিয়ে তৈরি? এটা অ্যাব্রেসিভ। অ্যাব্রেসিভটা কি টাইপ? অ্যালুমিনিয়াম। হ্যাঁ, এর অর্থ বোঝা গেল এবারে? এর জায়গায় যদি এস থাকতো কি হতো? সিলিকন। হ্যাঁ, সিলিকন কার্বাইড। এবারে হয়ে গেল, এটা তাহলে টাইপ হয়ে গেল, এটা হচ্ছে টাইপ। একটু এখানে লিখে দিই, এটা হচ্ছে ম্যানুফ্যাকচার সিম্বল। আচ্ছা, এরপরে হচ্ছে এই নুড়িটার সাইজ কত হবে, গ্রেন সাইজ। নুড়িটার সাইজ কত নম্বর পজিশনে বসে আছে? 2 নম্বর। হ্যাঁ, এটা কত দেওয়া আছে? 46।
স্যার এর আবার তাহলে কোনো কিছু আছে নাকি? হ্যাঁ আছে, একটু নিচে চলে আসি। গ্রেন সাইজ কোয়েশ্চেন নাম্বার 2A। গ্রেন সাইজ বলছে কোর্স, কোর্স মানে আমরা নাম শুনেছি না, কোর্স, কোর্স, মিডিয়াম, এইগুলো এই শব্দগুলো শুনেছি তো নাকি না, কি বল? ফাইন এবং ভেরি ফাইন। ওকে, তাহলে চারটে। কোর্স মানে কি? একদম মোটা, কোর্স ফাইন যেটাকে রাফ বলি আমরা। তো এখানে নাম্বারগুলো এত লেখার আমার মানে অ্যাকচুয়ালি তো এটা তাহলে পুরো একদম এমসিকিউ আলোচনা হবে না, মানে কি বলবো আর, হুইল নিয়ে আলোচনা হয়ে যাবে, গ্রাইন্ডিং হুইল নিয়ে আলোচনা হয়ে যাবে। আমি খালি জাস্ট বলে দিচ্ছি, দেখ এই 10 থেকে শুরু করে 24 পর্যন্ত এটা হচ্ছে কোর্স। মিডিয়াম হচ্ছে 30 থেকে শুরু করে 60, এইটুকু মনে রাখো। ফাইন হচ্ছে 80 থেকে শুরু করে একদম 180। আর এটা হচ্ছে 220 থেকে শুরু করে একদম 600। বুঝতে পারছি সাইজটা? এবারে আমাদের কাছে এটা আছে কোথায়? 46 না? তাহলে অবশ্যই মিডিয়াম না? মিডিয়ামে তো থাকবে, এটা মিডিয়ামেই তো পড়ছে 46টা, মিডিয়ামে পড়ছে না? হ্যাঁ স্যার। তাহলে এটা হয়ে গেল আমাদের গ্রেন সাইজ। 3 নম্বর, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 3 নম্বর, এই যে গ্রেড বলেছিলাম, পজিশন নাম্বার 3-এ এটা আলোচনা হচ্ছে গ্রেড। গ্রেড কি? তাহলে এইচ কি? তাহলে আবার এটা বলতে হবে না, গ্রেড হচ্ছে আবার অনেক রকমের। কি না, এগুলো জানলে তো ভালো হতো। আচ্ছা চল ছেড়ে দিই, এ থেকে জেড পর্যন্ত আমরা লিখে যাবো, এ থেকে জেড অবধি লিখে দেবো, ঠিক আছে? এখানে তো এইচ আছে, এ থেকে এফ, এ থেকে কি আছে? এফ। এইটা হচ্ছে সফট, এইটা হলো সফট। আচ্ছা জি, জি থেকে একদম চলে যা ভি অবধি, ভি, এইটা হলো মিডিয়াম গ্রেড। ওকে, আর ভির পরে কি থাকলো? ডাব্লিউ থেকে জেড, এটা হয়ে গেল হার্ড। তাহলে আমাদের এটা কি আছে? তাহলে এটা কি? মিডিয়াম। এগুলো জানতে ভালো লাগছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। মানে আমরা কত জানি আর কত জানি না, কত জানি নার সংখ্যাটা বেশি হয়ে যাচ্ছে, জানির সংখ্যাটা কমে যাচ্ছে, তাই তো নাকি? আবার দেখো এই যে 8 4 নম্বর পজিশনে এলো, 4 নম্বর পজিশনে এ আবার স্ট্রাকচারকে বলে। স্ট্রাকচার কেমন স্ট্রাকচার আছে এটা? সেখানে অ্যাকচুয়ালি 1 থেকে 7, 0 মানে 0 1 2 3 4 থেকে 14 পর্যন্ত, মনে হবে 14 পর্যন্ত 0 মানে কতটা কাছাকাছি আছে, দুটো নুড়ি কতটা কাছাকাছি আছে, 0 থেকে একদম 14 পর্যন্ত, মনে হলো? আচ্ছা লাস্ট আরো ভালো, আঠা দরকার, আঠা নিয়ে এখনো আলোচনা হয়নি, তাই না? এই যে 5 নম্বর পজিশন, 5 নম্বর পজিশনে হচ্ছে বন্ড। 5 নম্বর পজিশনে কে বিলং করছে? বন্ড। এই যে ভি, বন্ড আমি কোন দিকে কোথায় লিখবো? এইখানে লিখছি, দেখো মিডিলে বন্ড। বন্ড হচ্ছে মানে আমি কয়েকটা লিখে দিচ্ছি, বেশি এখন নয়। এখানে ভি আছে, ভিটা হচ্ছে ভিট্রিফাইড বন্ড, ঠিক আছে? পপুলার হচ্ছে এস, এই এস মানে হচ্ছে সিলিকেট বন্ড, সিলিকেট। ওকে, তারপরে আর থাকলে রাবার, আর এফ যদি থাকে রেজিনয়েড, রাবার রেজিনয়েড। বি থাকলে রেজিনয়েড, সিনথেটিক রেজিন যেটা আর কি। বিএফ বলছে রেজিনেট, রেনফোর্সড। ই হচ্ছে স্যালাক, এমজি হচ্ছে ম্যাগনেসিয়া, এরকম। এগুলো যে কোনো একটা থাকতে পারে। তো ম্যাক্সিমাম এই ভিএসআর এটা রাবার, ঠিক আছে? বাহ, সব কিছু বলে দিলাম, মোটামুটি একটু তো জানা গেল নাকি? এবারে বলো প্রশ্ন, আমার এতক্ষণ অবধি প্রশ্ন, এটা একটু স্ক্রিনশট দিয়ে দিচ্ছি আমি।
এটা আমি একটু তা উত্তর হবে এটা আমাদের স্ক্রিনশট চলে যাক, তারপরে আমরা একদম নতুন করে বুঝবো যে কিটা আমরা অ্যাকচুয়ালি এসে বসেছিলাম, কোন কিসের জন্য আমরা আলোচনা করছিলাম। 36 নম্বর কোশ্চেন ছিল। 36 নম্বরে বলেছে ভি, এই যে ভিটা দেওয়া আছে এইটা গ্রাইন্ডিং হুইলের কিটাকে বোঝাচ্ছে, বন্ডকে বোঝাচ্ছে, Bond। গ্রেডকে বোঝাচ্ছে, অ্যাব্রেসিভকে বোঝাচ্ছে, গ্রেন সাইজকে বোঝাচ্ছে। তাহলে এবারে আমাদের সুন্দর করে উত্তরটা হচ্ছে না বন্ড, সুন্দর করে এবারে আমরা বুঝতে পেরেছি তো না বন্ড। আচ্ছা তোমরা নিজেরাই বলো, আমি যদি উত্তরটা বলে দিতাম ভি হচ্ছে বন্ড হবে উত্তর, কার কার মনে এই রকম বড় একটা কোশ্চেন মার্ক জন্মাতো? কার কার মনে এরকম একটা কোশ্চেন মার্ক জন্মাতো যে কি বলে দিলেন, কেন বললেন, ভগবান জানে। কি ঠিক না? কি হ্যাঁ না না রে? স্যার মাথার উপর দিয়ে তো কোশ্চেনটা। তো একটু হলেও জানা তো হলো, আপাতত আমরা যে ভুলভাল জানলাম না এটা তো বুঝে গেলাম, যে ভি মানে এই 8 মানে কি ছিল গ্রেড, এইচ মানে কি ছিল, 46 মানে কি ছিল, এ মানে কি ছিল, 32 মানে কি ছিল, জেনে গেলাম। পরের বারে দেখে নেব, যদি চেষ্টা করব, আর বেশি না জানলেও হবে, আবার ডবল ওটা না পড়লেও হবে, কিন্তু এইটা খালি মনে রাখতে হবে যে কোনটা কি কারণে ব্যবহার করা হচ্ছে। ওকে, দেখো 37টাও গ্রাইন্ডিং হুইল থেকে দেওয়া আছে। হোয়াট টাইপ অফ অ্যাব্রেসিভ হুইল ইজ ইউজড ফর গ্রাইন্ডিং ডাই স্টিল? ডাই স্টিলকে গ্রাইন্ডিং করতে, ডাই স্টিলকে গ্রাইন্ডিং করতে কোন প্রকার আমরা অ্যাব্রেসিভ ব্যবহার করব? আচ্ছা আমরা অ্যাব্রেসিভ কয় প্রকার জেনেছি? অ্যাব্রেসিভটা কয় প্রকার জেনেছি? হ্যাঁ, অ্যাব্রেসিভটা কয় প্রকার জেনেছি আগে বলো। না, অ্যাব্রেসিভ দুটো জানলাম, অ্যালুমিনিয়াম অক্সাইড আর একটা ছিল সিলিকন কার্বাইড। কি ঠিক না? কি রে, সিলিকন কার্বাইড পেয়েছিলাম তো নাকি? এখন সমস্যাটা হলো এগুলোর আবার পার্ট আছে, যেরকম হোয়াইট অ্যালুমিনিয়াম অক্সাইড, ব্রাউন অ্যালুমিনিয়াম অক্সাইড, গ্রিন সিলিকন কার্বাইড, শুধু সিলিকন কার্বাইড। মেন কিন্তু সিলিকন কার্বাইড, দেখো এখানে সিলিকন কার্বাইড, এটারও সিলিকন কার্বাইড, এও অ্যালুমিনিয়াম অক্সাইড, এও অ্যালুমিনিয়াম অক্সাইড। তাহলে মেন তো দুটো, হয় এটা এ, নাহলে এটা এস গ্রুপ। কি বুঝতে পেরেছো? কিন্তু এখন আমাদের প্রশ্ন চলে এলো, এর ভাগ আছে 4টা, তাহলে 4টে কি 4 রকম জায়গায়। আচ্ছা তোমরা এই হুইলগুলোকে কালো কালো দেখেছো, কালো রঙের, আচ্ছা একটু লালচে রঙের দেখেছো কি? মানে কালচে লাল, কালো রঙের দেখেছো কি? আবার সবুজ রঙেরও দেখা আছে। আচ্ছা একটু আমি তোমাদেরকে ছবিটা আমি দেখানোর চেষ্টা করছি, মানে দেখেছো কিনা জানি না, আমি দেখানোর চেষ্টা করছি। দেখো আমরা যদি গ্রাইন্ডিং হুইল লিখি, মানে এগুলো কি বলো তো, সঙ্গে সঙ্গে পড়ে পড়ে গেলে না ভালো। বাবা কি হচ্ছে রে বাবা, গ্রাইন্ডিং হুইল, দেখো স্পেসিফিকেশন হলে সে অনেক এই চলে এসছে, দেখো এই চলে এসছে, একদম সামনেটাই দেখো, এই যে সামনেরটাকেই দেখো, তারপরে তো পরেরটা যাবে। দেখো এটা সবুজ পেলে, এটা একটু ব্রাউন কালার পেলে, এটা একটু অ্যাশ কালার, সাদাও আছে, সাদাও আছে, আমি দেখাচ্ছি তোমাকে, সাদাও আছে। কে কে হ্যাঁ হ্যাঁ না না রং বেরঙের নয়, এই যে এখনই যে 4টা উত্তর বললাম না, এরাই রং, এটাই রং। দেখো এখানে সাদা তো প্রথমেই বেরিয়ে গেছে, দেখো সাদা, এখানে দেখো সাদা বেরিয়ে গেছে, এই যে দেখো সাদা, সাদা বেরিয়েছে, এই ছবিটাই সাদা বেরিয়েছে, বুঝতে পেরেছো? তাহলে মদ্দা ব্যাপার হলো এই 4 রকম কালারের পাওয়া যায় তো নাকি? এইখানে দেখো এই ছবিটাতে দেখো সব রকম কালার সুন্দর করে মিক্স করে বলে দেওয়া আছে যে এত কালার আছে, তুমি নিয়ে নাও। পেয়েছো না? এখানে দেখো এখানে কি কি কালার নেবে তুমি, দেখো এই কালার, এই কালার, এই কালার, সব নিয়েছো তো নাকি? অসুবিধা আছে? তো আমাদের কথাটা হচ্ছে তাহলে এই কালারগুলো অ্যাব্রেসিভ যেমন তেমনই তো কালার হবে, অ্যাব্রেসিভ যেমন তেমনই তো কালার হবে নাকি?
কথাটা কি বললাম বুঝতে পেরেছো? তো আমাকে একটু জানতে হবে, দেখো আমাদের অ্যাব্রেসিভ নিয়ে যদি আবার কথা বলতে হয়, অ্যাব্রেসিভ হচ্ছে দুই প্রকার, মানে অ্যাব্রেসিভটা দুই প্রকার, একটু বলেই দিই জানো, কারণ কখন আবার আলোচনা করবো জানি না। অ্যাব্রেসিভটা দুই প্রকার, এক হচ্ছে ন্যাচারাল, আর একটা অ্যাব্রেসিভ হচ্ছে আমাদের আর্টিফিশিয়াল। আর্টিফিশিয়াল কথাটার মানে কি? কৃত্রিম। হ্যাঁ একদম, ন্যাচারাল আর্টিফিশিয়াল। তো ন্যাচারাল অ্যাব্রেসিভ হচ্ছে এই যে এমআরই ব্যবহার করি, কোরান্ডাম ব্যবহার করি, একটা পাথর ব্যবহার করি, তাই না? পাথর দেখবে, ঠিক আছে? এইটা অ্যালুমিনিয়াম অক্সাইডেরই ইমপিওর রূপ, পিওর রূপ নয়, ইমপিওর, মানে ন্যাচারালি এরকম আমি যদি নিয়ে চলে আসি তাহলে সেই রকমগুলো আর কি। এবারে আর্টিফিশিয়াল অ্যাব্রেসিভই হচ্ছে দুই প্রকার। আর্টিফিশিয়ালটাই হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে কি বলতো, এই যে অ্যালুমিনিয়াম অক্সাইড, ওকে। আর একটা অবশ্যই কি হবে, সিলিকন কার্বাইড হয়ে গেল। কিন্তু ঘটনাটা অন্য জায়গায়। এবার দেখো, এই যে অ্যালুমিনিয়াম অক্সাইডটা নর্মালও আছে, মানে প্লেন আছে, আবার কিছু কালার ভেরিয়েশন আছে। যদি আমরা ব্রাউন টাইপের অ্যালুমিনিয়াম অক্সাইড হই, তাহলে একে যদি আমরা ভাগ করি ব্রাউন মানে বুঝতে পেরেছিস, ব্রাউন কালার, তাহলে সেটা আমরা কোথায় ব্যবহার করব? একদম সিম্পল ভাবে লেখো, এটা অ্যাকচুয়ালি ইউজটা হবে টাফ মেটেরিয়ালের ক্ষেত্রে। টাফ ম্যাটেরিয়ালের ক্ষেত্রে ব্যবহার হয়, ওকে। টাফ ম্যাটেরিয়ালের ক্ষেত্রে বুঝতে পারলে নাকি বুঝতে পারছো না? জেনারেল পারপাস টাফ ম্যাটেরিয়ালের ক্ষেত্রে, ওকে। এখন যদি হোয়াইট থাকে, এর সঙ্গে আমি বলেছি কি হোয়াইট থাকবে, দেখো অপশানে হোয়াইট অ্যান্ড ব্রাউন দেওয়া আছে, তাই না? তাহলে হোয়াইটের ইউজটা কোথায় আছে, হোয়াইটের ব্যবহারটা কোথায় আছে, সেটা আমাকে জানলে তবে তো আমাকে ইউজ করতে ভালো হবে না। ফেরাস অ্যান্ড নন ফেরাস, নন ফেরাস কেন বলছি, তো ভুলভাল বললাম। ফেরাস অ্যালয়, নন ফেরাস বলে দিলাম ফটফট। হ্যাঁ, ফেরাস অ্যালয়। এবারে তোমরা বলো, আমরা যে লোহা ঘষছি, লোহাটা ঘষার জন্য কোন ধরনের অ্যাব্রেসিভ আমরা নেব আর কি কালারের নেব, এবার বোঝা গেছে? এবারে আমরা সিলিকন কার্বাইডও দুটো প্রকার। সিলিকন কার্বাইড হচ্ছে একটা হচ্ছে নর্মাল, যেটা নর্মাল ইউজ, ইন জেনারেল ইউজেই ব্যবহার হয়। আর একটা হচ্ছে গ্রিন, এটা খুব ইম্পর্টেন্ট একটা জায়গায় ব্যবহার করা হয়, সেটা হচ্ছে ভেরি হার্ড মেটালের ক্ষেত্রে আমরা এটাকে ব্যবহার করব, ঠিক আছে? সেখানে টেনসাইল স্ট্রেংথটা অবশ্যই এটাকে লো হতে হবে, লো টেনসাইল স্ট্রেংথ, এটা হতে হবে, বুঝতে পারলাম? যেমন উদাহরণ তুমি বলতে পারো সিমেন্টের কার্বাইড, যেটা হয় সিমেন্টেড কার্বাইড, ওটাতে আমরা যদি ঘষতে হয় তাহলে এইগুলো আমরা ব্যবহার করব। তো এখানে আমাদের কি বলেছে, ডাই স্টিল, তাহলে ডাই স্টিল কিসে ব্যবহার করা হবে, ডাই স্টিল। এখন আমাকে ডাই স্টিল, প্রথমে তো এটা ফেরাস কি নন ফেরাস সেটা একটু জানলাম। এখন তাহলে আমি কোন প্রকার অ্যাব্রেসিভটা নেব? একদম ফেরাস, নন ফেরাস মানেই হচ্ছে ব্রাউন, আর ব্রাউন নয় অ্যাকচুয়ালি সিলিকন কার্বাইডটা ওর দিকে নিয়ে যাওয়া যেতে পারে। তো যখনই হার্ড স্টিল হয়ে গেছি, তাহলে আমরা হোয়াইট অ্যালুমিনিয়াম অক্সাইড নেব। তাহলে কি উত্তর, এইটা বোঝার পরে কি এই উত্তরটা তৈরি করতে সুবিধা হলো? এটা তৈরি করতে এবারে সুবিধা হলো? এবারে চলে এসো 38, আজকে দেখি 40 অবধি, 39 অবধি হয়তো হবে।
হুইচ টার্ম ইন্ডিকেট দ্য অ্যামাউন্ট অফ বন্ড প্রেজেন্ট দ্য বিটুইন অফ ইন্ডিভিজুয়াল অ্যাব্রেসিভ গ্রেনস। কে আমাকে বোঝায় বন্ডটার কেমন আছে, কত পরিমাণে আছে, গ্রেন সাইজ, গ্রেড সাইজ, অ্যাব্রেসিভ স্ট্রাকচার, কে আমাকে বোঝাবে? স্ট্রাকচার বোঝায় যে কতটা পরিমাণ বন্ড এবং কোথায় কোথায় জোড়া আছে, মানে এক জায়গা থেকে আরেকটা জায়গার ভিতরে দূরত্বটা কত আছে। তাহলে বন্ড আমার কত এখানে বেশি না একদম লেগে আছে, তাহলে বন্ড এখানে কম লাগবে, তাই না? তো এটা বোঝায় স্ট্রাকচার। বুঝতে পারলে? বোঝা গেছে? হ্যাঁ স্যার। চলো আচ্ছা এইটুকুই থাক, এরপরে মাইক্রোমিটার চলে এলো। তো আমরা নেক্সট ক্লাস টু বি কন্টিনিউ দিস পিকচার 39 মনে রাখবে, হ্যাঁ 39 এখানে মনে রাখবে, আগামীকাল এটা থেকে আলোচনা হবে। ওকে, তো আজকে আলোচনা তোমাদের কেমন লাগলো বলো ফার্স্ট? ভালো স্যার। ভালো স্যার। আলোচনাটা ভালো লেগেছে, হ্যাঁ না না? ইয়েস স্যার। আচ্ছা, এমসিকিউ আলোচনা মানে এটা তোমরা বলবে না যে এমসিকিউ মানে স্যার শুধু কোশ্চেন পড়ে গেলেন উত্তর বলে দিলাম, এটা উত্তর তোমার। আচ্ছা এই দেখো, এই যে মানে আমি পিডিএফটা দিয়েছি, সাজেশনের পিডিএফটা দিয়েছি, এইটাতে কিন্তু অলরেডি উত্তর দেওয়াই আছে। এটা নয় যে কষ্ট করে তোমাকে উত্তর বের করতে হবে। ঘটনাটা আলাদা, ঘটনাটা হচ্ছে উত্তরটা সঠিক কিনা তোমাকে যাচাই করতে হবে। উত্তরটা সঠিক কিনা সেটা যাচাই করে একবার টিক মেরে নাও, সেটাকে পড়তে থাকো, প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস, তবে গিয়ে সাকসেস 100%। এর আর কোনো দ্বিতীয় তৃতীয় কোনো উত্তর নেই, ঠিক আছে? একবার কষ্ট করে প্রত্যেকটা কোশ্চেন এমসিকিউকে অ্যাজ পার নিমি বুকস থেকে তথ্য নিয়ে তাকে একবার ভেরিফাই করে নিতে হবে যে উত্তরটা সঠিক দেওয়া আছে কিনা সঠিক দেওয়া নেই। আজকে কিন্তু দুটো কোশ্চেন সম্ভবত আমার মনে হয় উত্তর মালাতে ভুল দেওয়া আছে। আমি সেটা প্রপার বলতে পারছি না, আমি আলোচনা করি তো প্রত্যেক ক্লাসে, তো মনেই আছে যে এই টোটাল উত্তরটাতে প্রায় 8টার মতন কোশ্চেন ভুল আছে। ভুল কোনো কারণে মিস্টেক হয়েছে, ওটা ভুল মানে এমন নয়। দেখো নিমি কোশ্চেন করেছে, নিমি উত্তর দিয়েছে, ওটা তো নিমিরই কোশ্চেন ব্যাংক, ওটা প্রিন্টিং মিস্টেক হতেই পারে। আমরা তথ্য নিব ওই বই থেকে তথ্য নিয়ে তার উত্তরটা রেডি করব। তো আজকের ক্লাসে মোটামুটি শেখা হলো, কিছু তথ্য দেওয়া হলো, গ্রাইন্ডিং হুইল সম্পর্কেও আমরা জানলাম, হুইলের স্পেসিফিকেশন সম্পর্কে জানলাম, অ্যাব্রেসিভের নলেজ হলো। তো ওভারঅল মোটামুটি ঠিক আছে নাকি? ওভারঅল ঠিক আছে তো নাকি? তাহলে আগামী কালকের ক্লাসে প্রেজেন্ট থাকা যাবে তো নাকি? হ্যাঁ স্যার। চলো ঠিক আছে, আশা রাখছি কালকে সবাই আবার জয়েন করবে। তো আজকের মতন এখানেই, বলছি স্যার শুভরাত্রি। কালকেও 7টা। কালকেও সন্ধ্যা 7টার পর, ওকে।